আসসালামু আলাইকুম। আমি শিশির রাইসুল। এবছর ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছি। আমি আরবিসি একাডেমির একজন ছাত্র ছিলাম। তো আমি একজন স্টুডেন্ট, যেহেতু যে কোনো ভুল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমরা ভুটানের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অণুজীব চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আচ্ছা, অণুজীব চ্যাপ্টারের 3টা পার্ট মূলত: ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। তার মধ্যে আমরা এই ক্লাসে শুধু ভাইরাস আর ব্যাকটেরিয়ার কতগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত সিকিউতে বেশি আসে, আবার এমসিকিউতে আসে। সেই টপিকগুলোতে নিয়ে আলোচনা করব। সো আমরা অ্যাট ফার্স্ট ভাইরাস নিয়ে আলোচনা করব। সো ভাইরাস নিয়ে আলোচনার প্রথমে আমরা জেনে নিই ভাইরাস জিনিসটা আসলে কী। সো আমরা জানি আমরা প্রত্যেকে আমরা একটা জীব, তারপর আমাদের চারপাশে যেগুলো আছে টেবিল, চেয়ার, সো এগুলো একটা জ্বর। সো ভাইরাসটা আসলে কী? সো ভাইরাসের কতগুলো বৈশিষ্ট্য বিজ্ঞানীরা দেখছে একটা জীবের মতো, আবার কতগুলো বৈশিষ্ট্য দেখছে হচ্ছে জ্বরের মতো। আচ্ছা, সো জীবের বৈশিষ্ট্যগুলো কী? জীবের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভাইরাস যেমন একটা সংখ্যা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ ভাইরাস একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম সংখ্যা বৃদ্ধি করতে পারে, যেটা জীবের সাথে মিলে যায়। জীবেরও বৈশিষ্ট্য কিন্তু এই সংখ্যা বৃদ্ধি করা। দেন ভাইরাসের জীবের বৈশিষ্ট্য আছে অভিযোজন ক্ষমতা আছে। অভিযোজন ক্ষমতা কি? পৃথিবীতে টিকে থাকা। সেই ভাইরাস সেই যুগ যুগ ধরে পৃথিবীতে টিকে আছে। এই টিকে থাকাটাকে বলা হয় অভিযোজন ক্ষমতা, যেটা জীবের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সো ভাইরাসের এরকম সংখ্যা বৃদ্ধি করতে পারে, অভিযোজন আছে, এবং মিউটেশন হইতে পারে। মিউটেশন কি? পরিবর্তন। এই সবগুলো বৈশিষ্ট্য আছে, যেমন এগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য। আবার ভাইরাসের কিছু জ্বরেরও বৈশিষ্ট্য আছে, যেমন ভাইরাসকে ক্লাসিত করা যায়। সো এই যে ভাইরাসকে ক্লাসিত করা যায়, বা ভাইরাসকে আবার ভাইরাসের সাসপেনশন হয়, সো এই যে ভাইরাসকে ক্লাসিত করা যায়, সাসপেনশন হয়, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে জ্বরের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। দেন ভাইরাসের দেহটা শুধু নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমাহার। এবং ভাইরাসের কিন্তু মানে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে। ভাইরাসের বলো মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এগুলো কিছুই নেই। তো এই যে বৈশিষ্ট্যগুলোর কারণে কিছু বৈশিষ্ট্য আছে জীবের মতো, কিছু বৈশিষ্ট্য আছে জ্বরের মতো। এই বৈশিষ্ট্যগুলোর কারণে ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী বলা হয়। অর্থাৎ ভাইরাস জীবও না, ভাইরাস জ্বরও না। তো ভাইরাস জিনিসটা আসলে কি? জীব ও জ্বরের মধ্যবর্তী একটা কিছু। সো আমরা ভাইরাস সম্পর্কে জানলাম, ভাইরাস আসলে জিনিসটা কি। এখন আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কীভাবে ঘটে এটা আমরা জানবো। তার আগে আমরা ভাইরাসের গঠন সম্পর্কে জানবো। আচ্ছা, সো ভাইরাসের গঠন, মূলত ভাইরাসের দেহ কি কি থাকে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, সো ভাইরাসের কেন্দ্রীয় অংশে নিউক্লিক অ্যাসিড থাকে, দেন তার চারপাশে ক্যাপসিড থাকে, দেন চারপাশে অ্যানভেলপ থাকে, কতগুলো স্পাইক থাকে। আচ্ছা, আমরা যদি ভাইরাসের কেন্দ্রীয় অংশে দেখি, এটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড কোনগুলো? নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আর আরএনএ। সো ভাইরাসের আসলে কোনটা আছে? ডিএনএ আরএনএ দুইটা আছে? না, ডিএনএ আরএনএ দুইটা থাকে না, ডিএনএ বা আরএনএ থাকে। সো ডিএনএ বা আরএনএ মানে কি? হয় ভাইরাসের এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে শুধু ডিএনএ থাকবে, না হয় শুধু আরএনএ থাকবে। অর্থাৎ কোনো দিনই ভাইরাসের নিউক্লিক অ্যাসিডে ডিএনএ আরএনএ দুইটা একসাথে থাকতে পারবে না। সো নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ বা আরএনএ থাকবে। এর চারপাশে যে আবরণ থাকে, অর্থাৎ একটা নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে আবরণগুলো থাকে, এটাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসিডের কাজটা কি? যেহেতু ক্যাপসিড নিউক্লিক অ্যাসিডের বাইরে আছে, তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাইতেছে যে ক্যাপসিডের কাজটা হয় নিউক্লিক অ্যাসিডকে ঘিরে রাখা, নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা।
এটা হচ্ছে ক্যাপসিডের মূল কাজ। আচ্ছা, তো ক্যাপসিডের এই যে প্রত্যেকটা একক আছে, এই প্রত্যেকটা একককে বলা হয় ক্যাপসোমিয়ার। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে ক্যাপসিড কী জিনিস আর ক্যাপসোমিয়ার কী জিনিস। এখন ভাইরাস যখন কোনো একটা জীবদেহকে অ্যাটাক করে, তখন ভাইরাসের এই ক্যাপসিডই মূলত জীবাণু সংক্রমণটা ঘটায়। অর্থাৎ ভাইরাসের এই ক্যাপসিডি জীবাণুটার মূল সংক্রমণটা ঘটায়। সো এটার কাজটা আমি লিখে দিই, জীবাণু সংক্রমণ ঘটানো। দেন এই ক্যাপসিডের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে হাসির উপদ্রব ঘটায়। আমরা যখন হাসি দেই তখন মূলত এই ক্যাপসিডের কারণেই এটা হয়। সো এই ক্যাপসিডটা দেখতে কীরকম? ক্যাপসিডটা হইতে পারে গোলাকার অথবা হইতে পারে দণ্ডাকৃতির। সো ক্যাপসিডের দণ্ডাকৃতির, যদি দণ্ডাকৃতি হয় এটাকে বলা হয় হ্যালিক্স। আর ক্যাপসিডটা যদি গোলাকৃতির হয়, লাইক দ্যাট এরকম গোলাকৃতির হয়, সেটাকে বলা হয় পলিহেড্রন। আচ্ছা, সো মোটামুটি এটা একটা ভাইরাসের গঠন। ভাইরাসের আরেকটু গঠন আছে, সেটা হচ্ছে অ্যানভেলপ। এই নিউক্লিক অ্যাসিড দেন ক্যাপসিড, তার উপরে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় অ্যানভেলপ। কিন্তু কথা হচ্ছে অ্যানভেলপ সব ভাইরাসের থাকে না, কতগুলো স্পেসিফিক ভাইরাসে থাকে। সেই স্পেসিফিক ভাইরাসগুলো কী কী আমরা সেটা জানি। সো সেই স্পেসিফিক ভাইরাসগুলো হচ্ছে, আমরা প্রথমে একটা দিয়ে মনে রাখি, অ্যানভেলপ মনে করো এইচআইভির থাকে, এইচআইভি ভাইরাসের অ্যানভেলপ থাকে। দেন এখান থেকে আমরা একটু মনে রাখবো, এইচ দিয়ে হারপিস, এইচ ফর হারপিস, হারপিস ভাইরাসেরও অ্যানভেলপ থাকে। আচ্ছা, আই ফর মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসের অ্যানভেলপ থাকে। আচ্ছা, আরেকটা ভাইরাসের অ্যানভেলপ থাকে, সেটা আমাদের সবার পরিচিত ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, যেটা একটা মহামারী আকারে ছড়েছিল কিছুদিন আগে। আচ্ছা, এই যে কয়েকটা ভাইরাস আছে, এই ভাইরাসগুলোর চারপাশে অ্যানভেলপ আছে। আচ্ছা, এই যে এই ভাইরাসগুলোর চারপাশে এই অ্যানভেলপটা আছে। এই অ্যানভেলপটা সব ভাইরাসে দিয়ে থাকে না, স্পেসিফিকভাবে এই কয়েকটা ভাইরাস চারপাশে অ্যানভেলপটা থাকে। কি কি আমি আবার বলি, এইচআইভি থাকে, এইচআইভির এস দিয়ে মনে রাখবো হারপিস, এইচআইভির আই দিয়ে মনে রাখবো ইনফ্লুয়েঞ্জা, তিনটা, আর নোভেল করোনা ভাইরাস, এই চারটা এক্সাম্পল মনে রাখবা। এই চারটা ভাইরাসের হচ্ছে অ্যানভেলপ থাকে। আচ্ছা, সো অ্যানভেলপবিহীন ভাইরাস কোনগুলো? এই চারটা ভাইরাস যেহেতু অ্যানভেলপ থাকে, তো বাকি যে ভাইরাসগুলো আছে ওগুলি অ্যানভেলপবিহীন ভাইরাস। ওকে, আর এই যদি অ্যানভেলপের চারপাশে যে কাঁটাগুলো দেখতে পাইতেছো, এগুলি বলা হয় স্পাইক। আচ্ছা, সো ভাইরাসের মোটামুটি এটা হচ্ছে গঠন। আরেকটা ভাইরাসের গঠনের আরেকটা আছে, সেটা হচ্ছে এনজাইম। কতগুলো ভাইরাসের এনজাইম থাকে, এখন সব ভাইরাসের এনজাইম কিন্তু থাকে না, কয়েকটা ভাইরাসের একটা বিশেষ এনজাইম থাকে, সেগুলো একটু আমরা জানি। আচ্ছা, আমাদের সবার পরিচিত ভাইরাস এইচআইভি। এটার একটা এনজাইম আছে, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমের কাজটা কি? যেটা আমরা ওই যে কোষ ও তার গঠনে আমরা শিখছিলাম, যে ট্রান্সক্রিপশনে আলোচনা করছিলাম। সো আমরা ট্রান্সক্রিপশন জিনিসটা আসলে কি? ট্রান্সক্রিপশন জিনিসটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে, ওটাকে বলে ট্রান্সক্রিপশন। আচ্ছা, এই এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি করে, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশনের ক্ষমতা এইচআইভির আছে, এই জন্য, কারণ এইচআইভির একটা এনজাইম আছে, ওটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম। আচ্ছা, দেন আরও কতগুলো ভাইরাসের এনজাইম আছে।
যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটার একটা বিশেষ ধরনের এনজাইম আছে, সেটা হচ্ছে নিউরামিনিডেস। দেন লাস্ট একটা ভাইরাস আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাস, সেটা হচ্ছে লাইসোজাইম এনজাইম আছে। আচ্ছা, এই কতগুলো ভাইরাসের এই এনজাইমগুলোর নামগুলো মুখস্থ রাখতে হবে। একটা কি এইচআইভি রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম, আচ্ছা। দেন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হচ্ছে নিউরামিনিডেস এনজাইম। দেন হচ্ছে ব্যাকটেরিওফাস এই ভাইরাসের হচ্ছে লাইসোজাইম এনজাইম। এই তিনটা এনজাইম মূলত মুখস্থ রাখতে হবে। মোটামুটি এটা হচ্ছে ভাইরাসের গঠন। আচ্ছা, এখন আমরা কতগুলো ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে জানবো। ভাইরাস আসলে কী কী গঠন হতে পারে, কী কী আকৃতির হতে পারে, আমরা এখন সেটা দেখব। সো ভাইরাস হতে পারে আকৃতি অনুসারে, যদি আমরা ভাইরাসকে আইডেন্টিফাই করি, হতে পারে সেটা দণ্ডাকৃতির। এখন কোন কোন ভাইরাস দণ্ডাকৃতির হয়? আমরা সবাই এটিএম কার্ড দেখছি না? সো এটিএম কার্ডের আকৃতিটা কীরকম? লাইক দ্যাট, এরকম। আচ্ছা, আকৃতির মোটামুটি এরকম। সো এটিএম কার্ড দেখতে কীরকম? একটা দণ্ডাকৃতির মতো দেখতে। তো ওই এটিএম থেকে আমরা মনে রাখতে পারি আলফা আলফা ভাইরাস। সো এই যে আলফা আলফা ভাইরাস, এর এক ধরনের দণ্ডাকৃতির ভাইরাস। সো এটিএম যে দণ্ডাকৃতির, ওইখান থেকে আমরা মনে রাখতে পারি আলফা আলফা ভাইরাস হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস। দেন টি থেকে মনে রাখতে পারি টোবাক্কো মোজাইক ভাইরাস। ভাইরাস যেটাকে সংক্ষেপে টিএমভি বলে, এবং এই ভাইরাসটা হচ্ছে তামাক পাতার মধ্যে থাকে। সো আরেকটা মনে রাখতে পারি এম থেকে, সেটা হচ্ছে মামস ভাইরাস। আচ্ছা, সো জাস্ট একটা ইমাজিনটাকে আমরা কিন্তু মনে রাখতে পারতেছি। ইমাজিনটা কি? একটা এটিএম কার্ড, ওটা দেখতে দণ্ডাকৃতির। সো ওই এটিএম কার্ডের A4 আলফা আলফা, T4 টোবাক্কো মোজাইক ভাইরাস, আর M4 হচ্ছে মাউস ভাইরাস। ইজিলি আমরা মনে রাখতে পারি। আচ্ছা, দেন আরও কতগুলো আকৃতি অনুসারে ভাগ করা যায়। গোলাকার ভাইরাস। আচ্ছা, এটা কীভাবে মনে রাখবো? গোলাকার সেই সব ভাইরাস যেগুলো আমাদের খুব পরিচিত, আমরা খুবই পরিচিত সেই সব ভাইরাসের সাথে। সো পরিচিত কী কী ভাইরাস আছে? এইচআইভি, এটা একটা কমন ভাইরাস। দেন আরেকটা খুবই কমন ভাইরাস নোভেল করোনা ভাইরাস। আরেকটা আমরা শিশুবেলা থেকে পরিচিত, শিশুবেলায় যে ভাইরাস টিকা দেওয়া হয়, পোলিও টিকা, পোলিও ভাইরাস। অর্থাৎ আমাদের কমন কমন যে ভাইরাসগুলো আছে সব গোলাকার ভাইরাস। আচ্ছা, কতগুলো ব্যাকটেরিওফাজ ভাইরাস আছে? ব্যাকটেরিওফাজ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাকটেরিয়া বলতে বোঝানো হয়েছে ব্যাকটেরিয়া, ফাজ বলতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এমন ভাইরাস কী কী, এগুলো মনে রাখবো। এগুলো T2, T4, T6 এরকম ভাইরাসগুলো। টি দিয়ে যেগুলো আছে সব হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। আচ্ছা, দেন আমরা ইন্ডিয়া, এর একটা ইন্ডিয়া দেশের নাম। আচ্ছা, এখান থেকে আমরা কী মনে রাখতে পারি? ডিয়া থেকে মনে রাখতে পারি ডিম্বাকার। ইন থেকে মনে রাখতে পারি ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, সো ডিম্বাকার ভাইরাসের একটা এক্সাম্পল হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এগুলো নেমোনিক দিয়ে আমরা খুবই ইজিলি মনে রাখতে পারি। আর কতগুলো ভাইরাস আছে আকৃতি অনুসারে? এটা হচ্ছে ঘন ক্ষেত্রকার ভাইরাস। আচ্ছা, ঘন ক্ষেত্রকার ভাইরাসগুলো কী কী, এটা আমরা জাস্ট একটু মনে রাখবো। সো হারপিস এবং হচ্ছে ভ্যাকসিনিয়া, এই দুইটা ভাইরাস হচ্ছে ঘন ক্ষেত্রকার। জাস্ট এটা নেমোনিক নেই, এটা জাস্ট এমনি একটু মনে রাখতে হবে। হারপিস, ভ্যাকসিনিয়া, এটা হচ্ছে ঘন ক্ষেত্রকার ভাইরাস। সো মোটামুটি এটা হচ্ছে আকৃতি অনুসারে ভাইরাসকে ভাগ করা যায়। আচ্ছা, দেন আমরা দেখবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড অনুসারে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড মানে কি?
নিউক্লিক অ্যাসিড বলতে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা হচ্ছে ডিএনএ আরএনএ, এই দুইটা কিন্তু নিউক্লিক অ্যাসিড বলে। আচ্ছা, কতগুলো ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, কতগুলো ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, এটা আমরা একটু ন্যামোনিকের সাথে মনে করার চেষ্টা করি। আচ্ছা, ডিএনএটা আমরা একটু ন্যামোনিক দিয়ে মনে রাখবো, টিটু ভাই ভালো তাই এসেছেন ফুল নিয়ে। আচ্ছা, টিটু ভাই ভালো তাই এসেছেন ফুল নিয়ে, আমরা যদি এই ন্যামোনিকটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা সব ডিএনএ ভাইরাসটাকে মনে রাখতে পারবো ইজিলি। আচ্ছা, তাহলে ডিএনএ ভাইরাসের একটা কমন ভাইরাস হচ্ছে টিটু ভাইরাস, এটা কি এক ধরনের ব্যাকটেরিওফাজ ভাইরাস, টিটু ভাইরাস। আচ্ছা, ভাই দিয়ে কি মনে রাখতে পারি, ভ্যাকসিনিয়া, রেড দিয়ে লিখে টিটু, ভাই দিয়ে মনে রাখতে পারি ভ্যাকসিনিয়া অথবা ভ্যারিওলা, এই ভ দিয়ে মনে রাখতে পারি ভ্যাকসিনিয়া, আবার এই ভ দিয়ে মনে রাখতে পারি ভ্যারিওলা ভাইরাস। আচ্ছা, টিটু ভাই ভালো তাই। আচ্ছা, এই ভ দিয়ে আমরা এই ভ দিয়ে মনে রাখতে পারি ভ্যাকসিনিয়া, এই ভ দিয়ে মনে রাখতে পারি ভ্যারিওলা। আচ্ছা, ভালো তাই এসেছেন ফুল নিয়ে, এই এ দিয়ে মনে রাখতে পারি অ্যাডিনো হার্পিস ভাইরাস। আচ্ছা, এসেছেন ফুল নিয়ে, ফুল দিয়ে মনে রাখতে পারি আমরা ফুলকপির মোজাইক ভাইরাস। সো আমরা ন্যামোনিক দিয়ে মোটামুটি এই কয়েকটা ভাইরাস সম্পর্কে আমরা জানতে পারি, বা এই কয়েকটা ভাইরাস সম্পর্কে জানতে পারি যেগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস, মোটামুটি এই কয়েকটা জানলেই হয়ে যাবে। সো ডিএনএ ভাইরাস সম্পর্কে আমরা শিখলাম, আর বাকি যে ভাইরাসগুলো আছে আরএনএ ভাইরাস, তাহলে বলো তো নোভেল করোনা ভাইরাস কোন ধরনের ভাইরাস? আমরা তো এইখানে করোনা ভাইরাসের মধ্যে এই ডিএনএতে আমরা করোনা ভাইরাস নিয়ে কিছু বলিনি, তারপরে নোভেল করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস। আচ্ছা, তারপর যদি বলে এইচআইভি, এটা একটা আরএনএ ভাইরাস। ওকে, সো আমরা ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস বুঝলাম, ডিএনএ আমরা ন্যামোনিক দিয়ে শিখলাম, এগুলো যে ভাইরাস আছে সব ডিএনএ ভাইরাস, এর বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা, সো ডিএনএ আরএনএ এর মধ্যে একটা কমন একটা ভাইরাস আছে টিআইভি টিএমভি। সো এই জিনিসটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে ডিএনএ আর আরএনএ এর মধ্যে এটা একটু জাস্ট প্যাচ লাগে। টিএমভি টোবাক্কো মোজাইক ভাইরাস, এটা এক ধরনের আরএনএ ভাইরাস। টিআইভি এটা এক ধরনের ডিএনএ ভাইরাস। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখবা। সো তামাক পাতার যেই জিনিসটা, তামাক পাতায় যেই ভাইরাসটা রোগাক্রান্ত করে সেটা হচ্ছে টিএমভি ভাইরাস, এটা এক ধরনের আরএনএ ভাইরাস। মোটামুটি দেখা যায় আরএনএ যে ভাইরাসগুলো আছে এগুলো মানবদেহে রোগ সৃষ্টি করে, বা মানবদেহে অথবা উদ্ভিদ দেহে এগুলো রোগ সৃষ্টি করে, সেই ভাইরাসগুলো মোটামুটি আরএনএ ভাইরাস। যেমন নোবেল করোনা ভাইরাসগুলো, এগুলো সবাই একটা আরএনএ ভাইরাস এবং এটা রোগ সৃষ্টি করে। তারপরে এইচআইভি ভাইরাস, পোলিও ভাইরাস, এগুলো সব হচ্ছে আরএনএ ভাইরাস, এমনকি টিএমবিও আরএনএ ভাইরাস। সো আমরা ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাস শিখলাম। আচ্ছা, সো ভাইরাসের আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে অ্যানভেলপযুক্ত ভাইরাস, অ্যানভেলপবিহীন ভাইরাস। ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম এইচআইভি, এইচ থেকে হার্পিস, আই থেকে ইনফ্লুয়েঞ্জা, দেন নোভেল করোনা ভাইরাস, এগুলো হচ্ছে অ্যানভেলপ ভাইরাস, বাকিগুলো অ্যানভেলপবিহীন ভাইরাস। আচ্ছা, ওকে। আচ্ছা, কতগুলো ভাইরাস আছে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, কতগুলো ভাইরাস আছে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে? প্রাণী দেহে কোন ভাইরাসগুলো রোগ সৃষ্টি করে? যেমন করোনা ভাইরাস, নোভেল করোনা, পোলিও ভাইরাস। আচ্ছা, কতগুলো ভাইরাস উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, সেই ভাইরাসগুলো কি কি? ইয়েলো ওয়ান ভাইরাস, এগুলো। দেন টিএমভি ভাইরাস, এইসব ভাইরাস মূলত উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। আর এইসব ভাইরাস নোবেল করোনা, পোলিও ভাইরাস, এগুলো প্রাণীদের রোগ সৃষ্টি করে। কতগুলো ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে রোগ সৃষ্টি করে, সেগুলো বলা হয় ব্যাকটেরিওফাজ, যেমন T2, T4, এইসব ভাইরাসগুলো। আর কতগুলো ভাইরাস হচ্ছে ছত্রাকের দেহে রোগ সৃষ্টি করে, যেমন এলপিপি ভাইরাস, LPP1 ভাইরাস। সো মোটামুটি রোগ সৃষ্টিকারী দিক দিয়ে হচ্ছে ভাইরাস 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, উদ্ভিদে, প্রাণীতে, ব্যাকটেরিয়াতে, ছত্রাকে। আচ্ছা,
দেন আমরা ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে একটা ধারণা পাইলাম। এখন আমরা যেটা জানবো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, মানে ভাইরাস কীভাবে সংখ্যা বৃদ্ধি করে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুই পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। সো আমরা অ্যাট ফার্স্ট লাইটিক চক্র সম্পর্কে জানবো। আচ্ছা, সো লাইটিক চক্র পদ্ধতিগুলা বা ধাপ সম্পর্কে আমরা জানবো, কিন্তু অ্যাট ফার্স্ট আমরা একটু জানি এটা কার দেহে ঘটে থাকে। ইকুয়ালি ব্যাকটেরিয়ার দেহে ঘটে থাকে এটা। এবং কোন ভাইরাস এই লাইটিক চক্র ঘটায় সেটা হচ্ছে T2 ভাইরাস। T2 ভাইরাস কার দেহে ঘটায়? ইকুয়ালি ব্যাকটেরিয়ার দেহে ঘটায়। আচ্ছা, এখন লাইটিক চক্রের ধাপগুলো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, লাইটিক চক্র। সো প্রথম ধাপে কি হয়? অ্যাটাচমেন্ট। ফার্স্ট ধাপ হচ্ছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আমরা আগে একটা ইকুয়ালি আঁকি। মোটামুটি এটা একটা ইকুয়ালি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে তার নিউক্লিয়াট বা নিউক্লিয়াস, আর এটা ধরো হচ্ছে ভাইরাসটা। আচ্ছা, এটা হচ্ছে ধরো ভাইরাস। সো ফার্স্ট ধাপ একে যেটা ঘটে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে সংযুক্তি। এখন সংযুক্তি মানে কি? সংযুক্তি মানে হচ্ছে এই যে ভাইরাসটা আছে এইটা ইকুয়ালি ব্যাকটেরিয়ার যে দেহে প্রতিস্থাপন হলো বা বসলো, এই বসা বা সংযুক্ত হওয়ার নামটা হচ্ছে অ্যাটাচমেন্ট ধাপ। এখন এটা কিভাবে হয়? এটা হচ্ছে ভাইরাসের এই যে প্রোটিন আছে, স্পর্শক তন্তু আছে, এই স্পর্শক তন্তুর যে প্রোটিনগুলো আছে আর এই যে ব্যাকটেরিয়ার আবরণীর যে প্রোটিনগুলো আছে সেটা একসাথে যুক্ত হয়। আচ্ছা, যখন একসাথে যুক্ত হয় ঠিক তখন সংযুক্তি পর্যায়টা শুরু হয়। এটা হচ্ছে ধাপ একে ঘটে। আচ্ছা, দেন ধাপ দুইয়ে কি ঘটে? ধাপ দুইয়ে যেটা ঘটে সেটা হচ্ছে পেনিট্রেশন বা বিদীর্ণকরণ। এখানে যে কাজটা হয়, এই যে ভাইরাসটা আছে, ভাইরাসের দেহে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকতে পারে। এটা হচ্ছে এই যে আবরণী ছিদ্র করে, এদিকে একটা ছিদ্র করে, এই যে ছিদ্র করে, এই ছিদ্রের মধ্যে দিয়ে এই ডিএনএ বা আরএনএ এটা ব্যাকটেরিয়ার দেহে ঢুকে যায়। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়া দেহে ঢুকে গেল এটার নাম হচ্ছে পেনিট্রেশন। ধাপ দুই, পেনিট্রেশন। আচ্ছা, সো এটা আমরা বুঝতে পারলাম যে ধাপ দুই পেনিট্রেশন কীভাবে হয়। দেন ধাপ তিনে যেটা ঘটে রেপ্লিকেশন। আচ্ছা, রেপ্লিকেশনটা কীভাবে হয়? এই যে ভাইরাসের ডিএনএ বা আরএনএ সেটা এই ব্যাকটেরিয়ার আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে। আমরা কোষ ও তার গঠন অধ্যায়ে আলোচনা করছিলাম যে আরএনএ পলিমারেজ জিনিসটা আসলে কী করে। এটা একটা এমন একটা এনজাইম যেটা ট্রান্সক্রিপশনে সাহায্য করে। কারণ ট্রান্সক্রিপশনে কী হয়? ট্রান্সক্রিপশনে মূলত ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। সো এই জন্যই ভাইরাসের এই ডিএনএ বা আরএনএটা এটা আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে যাতে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতে পারে। এটা ট্রান্সক্রিপশন পর্যায়টা সূচনা করে বা ট্রান্সক্রিপশন পর্যায়টা সম্পন্ন হয় এখানে। দেন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে। এই প্রোটিনের কাজ কি জানো? এই প্রোটিনটা আমাদের এই ব্যাকটেরিয়ার এই ডিএনএকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এই চূর্ণ বিচ্ছিন্ন করার পর এটা দিয়ে এরকম একটা ছিদ্র তৈরি হয়, লাইক দ্যাট, এরকম হয়ে যায়। এই প্রোটিন এই কাজটা করে। আচ্ছা, যখন প্রোটিন এই কাজটা করলো তখন এই ব্যাকটেরিয়ার
যে পাওয়ারটা এটা কিন্তু শেষ হয়ে গেছে, কারণ ব্যাকটেরিয়ার পাওয়ারই কিন্তু এই নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়েট যেটাকে বলেছে, নিউক্লিয়েট। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে কিন্তু নিউক্লিয়াস বলে না, ওটা নিউক্লিয়েট বলে। আচ্ছা, কারণ কিসের জন্য? কারণ ব্যাকটেরিয়া একটা আদিকোষী জীব, মানে আদিকোষী জীবে যে কাজটা হয়, যেমন আমি যদি একটু বলি, আমাদের আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, আদিকোষের এই যে একটা কোষ যদি বলি, একটা নিউক্লিয়াসের মধ্যেই সমস্ত বস্তু, এই যে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এগুলো থাকে। তো আদিকোষে যে জিনিসটা হচ্ছে, একটা কোষ থাকে, নিউক্লিওলাস ধরে এদিকে আছে, ক্রোমাটিন তন্তু এদিকে আছে, বাট ছড়ানো ছিটানো থাকে। এই জন্য আদিকোষের নিউক্লিয়াসকে নিউক্লিয়াস না বলে নিউক্লিয়েট বলা হয়, মানে কি নিউক্লিয়াসের মতো। ঠিক আছে, এটা একটা বেসিক জিনিস, আমরা বেসিক জিনিস একটু আইডিয়া দিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, সো এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের ব্যাকটেরিয়ার যে মূল পাওয়ারটা আছে, সেই নিউক্লিয়েটটাকে এটাকেই নষ্ট করে দেয়, এটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। তখন ব্যাকটেরিয়া কিন্তু আলটিমেটলি পাওয়ার কিন্তু শেষ হয়ে যায়, এই ব্যাকটেরিয়া কিন্তু আর কোনো পাওয়ারই নেই। তখন সমস্ত রাজত্বটা কার হাতে চলে যায়? এই ভাইরাসের হাতে চলে যায়। ঠিক আছে, তো ভাইরাস যেহেতু, মানে এখন ব্যাকটেরিয়ার কোনো পাওয়ারই নেই, এখন ভাইরাসের পাওয়ার। সো ভাইরাস এই যে প্রোটিনগুলো আছে, ভাইরাসের প্রোটিন তৈরি হয়েছে, এটা যেহেতু চূর্ণ বিচ্ছিন্ন করছে, তখন ভাইরাসের এই যে ডিএনএগুলো এটা রেপ্লিকেশন হতে থাকে। এখন ভাইরাস পাইছে, যে নিজের একটা রাজত্ব পাইছে, কারণ ভাইরাস ইচ্ছা মতন নিজের ডিএনএটাকে রেপ্লিকেট করতে থাকে, যত পারে তত রেপ্লিকেট করে। আচ্ছা, এই রেপ্লিকেশনের পর ধাপ 3 কিন্তু এদিকে সমাপ্তি হয়। ধাপ 3-এর কাজটা হচ্ছে রেপ্লিকেশন করা। আচ্ছা, ধাপ 4-এ গিয়ে কি হয় এটা আমরা একটু দেখি। দেন ধাপ 4, দেহাংশগুলো যুক্ত হয়, দেহাংশ যুক্ত হয়। এখন এই যে ভাইরাস রেপ্লিকেশন করতে লাগলো, এই যে ব্যাকটেরিয়ার মধ্যে রেপ্লিকেশন করতে করতে এক পাশে ভাইরাসের মাথা তৈরি হয়েছে, এক পাশে স্পর্শক তন্তু তৈরি হয়েছে, এক পাশে প্রোটিন তৈরি হয়েছে, এক পাশে ডিএনএ আরএনএ এগুলো নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। তো এই যে বিভিন্ন তার দেহ অংশ আছে, এই যে বিভিন্ন দেহাংশ আছে, এগুলো পরস্পর যুক্ত হয়। অর্থাৎ কীভাবে যুক্ত হয়? ভাইরাসের এই নিউক্লিক অ্যাসিড, তার মধ্যে ক্যাপসিড, স্পর্শক তন্তু, এভাবে প্রত্যেকটা ভাইরাস তৈরি হতে থাকে। এভাবে প্রত্যেকটা ভাইরাস তৈরি হতে থাকে, মানে যে দেহাংশগুলো ছিন্ন বিচ্ছিন্ন যে দেহাংশগুলো এগুলো পরস্পর যুক্ত হতে থাকে, এরকম অনেক ভাইরাস তৈরি হয়। আচ্ছা, অনেক ভাইরাস তৈরি হয়। দেন ধাপ 5-এ গিয়ে কী হয়? এই যে ভাইরাসগুলো তৈরি হয়েছে এগুলো রিলিজ পায়। ধাপ 5-এর যে জিনিসটা হয় সেটা হচ্ছে রিলিজ। অর্থাৎ এই যে ভাইরাসটা আছে এর ভেতরে, এই ব্যাকটেরিয়ার ভিতরে যত ভাইরাস তৈরি হয়েছে এগুলো এখানে ছিদ্র করে ডিরেক্ট বের হয়ে যায়। আচ্ছা, ঠিক এইভাবেই আমাদের লাইটিক চক্রটা সম্পন্ন হয়। সো আমরা লাইটিক চক্র সম্পর্কে আমরা সব জানলাম, এখন আমরা লাইসোজেনিক চক্র সম্পর্কে জানবো। আচ্ছা, লাইসোজেনিক চক্র। আচ্ছা, সো লাইসোজেনিক চক্র এটা কার দেহে ঘটে? এটাও ইকুয়ালি ব্যাকটেরিয়ার দেহে ঘটে। এটা শুধু এই লাইসোজেনিক চক্রটা শুধু ইকুয়ালি ব্যাকটেরিয়ার না, এটা আমাদের দেহেও ঘটতে পারে। ঠিক আছে, লাইসোজেনিক চক্র আমাদের দেহেও ঘটে। আচ্ছা, মূলত ইকুয়ালি ব্যাকটেরিয়ার দেহেও ঘটে। আচ্ছা, ইকুয়ালি ব্যাকটেরিয়ার দেহে কারা ঘটে? কোন ভাইরাসগুলো ঘটে? ল্যামডা ফাস, M13 ফাস, মূলত এই কয়েকটা ভাইরাস আছে যেগুলো লাইসোজেনিক চক্র ঘটায়। সো লাইসোজেনিক চক্র মূলত 3টা ঘটায়, আরেকটা হচ্ছে P1 ফাস। সো মূলত এই 3টা ভাইরাস হচ্ছে মূলত লাইসোজেনিক চক্র ঘটায়। এই 3টা ভাইরাস ইকুয়ালি ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ করে দেন লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়। এখন আমরা লাইসোজেনিক চক্র কয়েকটা ধাপে, কী ধাপেই সম্পন্ন হয় এটা আমরা একটু দেখব। সো অ্যাট ফার্স্ট আগের মতন ধাপ 1-এর মতন লাইটিক চক্রতে আমরা কি দেখছিলাম? ধাপ 1-এ অ্যাটাচমেন্ট, এখানেও অ্যাটাচমেন্ট হয়, এখানেও আমাদের
অ্যাটাচমেন্ট হয়। আচ্ছা, অ্যাটাচমেন্ট হইল, দেন অ্যাটাচমেন্ট হওয়ার পরে কী হয়, আমাদের এই যে যেই ডিএনএ আরএনএগুলো আছে পেনিট্রেশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে, ঠিক আগের মতন এতটুকু পর্যন্ত লাইটিক চক্রের সাথে মিল আছে। দেন পরে গিয়ে একটু ভিন্নতা আছে। আচ্ছা, দেন পরে গিয়ে কী হয়, আচ্ছা পরে গিয়া আমাদের দুইটা এনজাইম আছে এখানে। যেহেতু লাইটিক চক্র একটা চক্র ছিল, এখন লাইসোজেনিক চক্র কি লাইটিক চক্র থেকে সম্পূর্ণ ভিন্ন, মানে নিউ ইনি, মানে কি নিউ ইনি, নিউ মানে কি নতুন, মানে নতুন ইনি। আগেরটা ছিল লাইটিক চক্র আর এটা হচ্ছে লাইসোজেনিক চক্র, মানে কি এটা হচ্ছে তিনি নতুন, নিউ ইনি। এটা থেকে আমরা একটু নেমোনিক মনে রাখতে পারি, নিউ দ্বারা মনে রাখতে পারি নিউক্লিয়াস, ইনি দ্বারা মনে রাখতে পারি ইন্টিগ্রেস। আচ্ছা, নিউক্লিয়াস, ইন্টিগ্রেস, এই দুইটা এনজাইম দিয়ে আমরা মনে রাখতে পারি। এই নিউক্লিয়াস এনজাইমটা যেটা কাজটা করে সেটা হচ্ছে এই যে যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের একটা অংশ কেটে দেয়, কেটে দিয়ে যে কাজটা করে ভাইরাসের ডিএনএকে এখানে অ্যাটাচ করে দেয়। সো এই যে ভাইরাসের ডিএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিডকে এখানে অ্যাটাচ করে দিল, এই কাজটা করে হচ্ছে নিউক্লিয়াস এনজাইম, যেটা কাজটা হচ্ছে একটা অংশ কেটে ওইখানে এই নিউক্লিক অ্যাসিডটা প্রতিস্থাপন করে দেওয়া। ইন্টিগ্রেস এনজাইমটার কাজ কি, এটা কাজটা হচ্ছে এই অংশটাকে যুক্ত করে দেওয়া। সো নিউক্লিয়াস হচ্ছে কাটে, এই অংশটাকে কাটে, এতটুকু অংশ কাটে, মানে ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিডের অংশ কাটে। দেন ইন্টিগ্রেস এনজাইম কী করে, এই ভাইরাসের যেই ডিএনএটা এখানে আসিল সেটাকে জাস্ট এখানে যুক্ত করে দেয়, ডিএনএ বা আরএনএ এখানে যুক্ত করে দেয়। এই দুইটা এনজাইম মূলত এটা কাটতে এবং এটা যুক্ত করতে সাহায্য করে। আচ্ছা গেল, দেন যুক্ত হইল, অর্থাৎ এইখানে এটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড, দেন এটা হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড। এখন যে কাজটা হয়, আমরা জানি একটা ব্যাকটেরিয়া দ্বিবিভাজন করতে পারি। দ্বিবিভাজন জিনিসটা আসলে কি, দ্বিবিভাজন হচ্ছে এই ব্যাকটেরিয়ার দুই ভাগ হয়ে যাওয়া। আচ্ছা, যখন ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন হয় তখন সাথে সাথে এই যে নিউক্লিক অ্যাসিড এটাও দুই বিভাজন হবে। দ্বিবিভাজন হলে যে কাজটা হয়, নিউক্লিক অ্যাসিডও দুই ভাগ হয়ে যায়, এই নিউক্লিক অ্যাসিডও দুই ভাগ হয়ে যায়। দেন এই সম্পূর্ণ গঠনটাও দুই ভাগ হয়ে যায়। এখন একটা জিনিস একটু খেয়াল করুন, এটা ছিল হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড। সো এই ভাইরাসের নিউক্লিক অ্যাসিড যখন ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন হলো, সাথে সাথে এখানেও একটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়েছে। মানে কি, মানেটা হচ্ছে যতবার এই ব্যাকটেরিয়া বিভাজন করবে ঠিক ততবারই নতুন যে সৃষ্ট নিউক্লিক অ্যাসিডের মধ্যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড অ্যাটাচ হয়ে যায়। অর্থাৎ ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড আর ভাইরাসের নিউক্লিক অ্যাসিড দুইটাই একসাথে যুক্ত থাকে। এই দুইটা একসাথে যুক্ত থাকার নাম হচ্ছে প্রোফাস, যেটা কিন্তু লাইটিক চক্রতে ছিল না। এই প্রোফাস গঠন হয় শুধুমাত্র লাইসোজেনিক চক্রে, যেটা লাইটিক চক্রে ছিল না। সো এইভাবে আসলে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে থাকে। ঠিক আছে, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে থাকে কীভাবে বুঝলাম, বুঝলাটা হচ্ছে ব্যাকটেরিয়া যতবার সংখ্যা বৃদ্ধি করে ভাইরাসও ঠিক ততবার সংখ্যা বৃদ্ধি করে, কারণ ব্যাকটেরিয়ার সাথেই কিন্তু এই ভাইরাসটা আছে। ওকে, এটা হচ্ছে লাইসোজেনিক চক্র। আচ্ছা, আমরা এখন লাইটিক চক্র লাইসোজেনিক চক্র মূলত একটা পার্থক্য দেখি। আচ্ছা, লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র। সো লাইটিক চক্র কী ছিল, লাইটিক চক্র টি2 ব্যাকটেরিয়া, সো টি2 ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতো, আর এখানে ল্যামডা ফাস, M13 P1 এইসব ভাইরাস মূলত ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। আচ্ছা, এটা একটা পার্থক্য। দেন এই যে লাইটিক চক্রটা এটা কি করে, এটা ওই ভাইরাস ব্যাকটেরিয়ার
ছিদ্র করে কিন্তু বাইরে হয়ে যায়, অর্থাৎ এখানে ব্যাকটেরিয়াকে ছিদ্র করে বা ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে। কিন্তু তোমরা কি দেখছো লাইসোজেনিক চক্রে বিদীর্ণ হয়, মানে একটা ব্যাকটেরিয়া, এই যে এটা একটা ব্যাকটেরিয়া, এটা ছিদ্র হয়ে এখান থেকে ভাইরাস বের হয়, এটা তো লাইটিক চক্রে ছিল, লাইসোজেনিক চক্রে তো ছিল না। তার মানে কি লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে না। বিদীর্ণ করে না, সেটা একটা পার্থক্য। আরেকটা তো ইজিলি পার্থক্য আছে, লাইসোজেনিক চক্রে ওই যে প্রোফাস গঠন হয়, মানে প্রোফাস মানে কি ওই যে ব্যাকটেরিয়ার ডিএনএ বা ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড আর ভাইরাসের নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকার যে জিনিসটাকে বলা হয় প্রোফাস। সো এখানে প্রোফাস হয়, প্রোফাস এখানে হয় না, বাট এইখানে হয়, এটা একটা পার্থক্য। আর একটু খেয়াল করো, লাইটিক চক্রে যেহেতু ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে, মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করেই কিন্তু এই লাইটিক চক্রে ভাইরাসগুলো বের হয়, তার মানে এটা কি অনেক তীব্র বা ভিরুলেন্ট। মূলত এটা একটা ক্ষতিকর প্রক্রিয়া, তীব্র বা ভিরুলেন্ট এটার যে সংক্রমণটা। আর এটা কি মৃদু, এতটা ক্ষতি করে না, কারণ এটা তো ব্যাকটেরিয়া ধ্বংস করে বাইর হয় না। সো এটা মূলত লাইটিক চক্রে আর লাইসোজেনিক চক্রের একটা বেসিক পার্থক্য, যেটা ভাইরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, সো আমার ভাইরাস সম্পর্কে আলোচনা শেষ, আমরা এখন ব্যাকটেরিয়া সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, সো ব্যাকটেরিয়া কী জিনিস আমরা একটু জানি। ব্যাকটেরিয়া আর ভাইরাসের মধ্যে একটা বেসিক পার্থক্য কি, ভাইরাস হচ্ছে অকোষীয় আর ব্যাকটেরিয়া কি আদিকোষীয়। এখন এই জিনিসটা আসলে কি, আমরা আদিকোষ প্রকৃতিকোষ শিখছি। আদিকোষ কি, মানে এটা নিউক্লিক অ্যাসিড, এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আদিকোষ এমন একটা জিনিস, এই কোষের মধ্যে এটার নিউক্লিওলাস থাকবে একদিকে, ক্রোমাটিন তন্তু থাকবে আলাদা দিকে, সো মানে ছড়ানো ছিটানো থাকবে, ঠিক আছে, মানে নিউক্লিয়াস সুগঠিত না, এই জিনিসটাকে বলা হয় আদিকোষীয়। আর প্রকৃত কোষ কি, নিউক্লিয়াস সুগঠিত, ওটাকে প্রকৃত কোষী বলে। আর অকোষীয় মানে কি, এটা কোষই না, ভাইরাস তো কোষই না, ঠিক আছে, এই জন্য ভাইরাসকে বলা হয় অকোষীয়। আচ্ছা, ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষীয়। আমরা এখন ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আলোচনা করব। ব্যাকটেরিয়ার গঠন, সো আমরা এট ফার্স্ট ব্যাকটেরিয়ার একটা চিত্র অঙ্কন করি। সেটা হচ্ছে পিলি, এখানে কতগুলো ফ্লাজেলা থাকবে, আচ্ছা এখানে কতগুলো ফ্লাজেলা থাকে, এখানে প্লাজমিড আছে, এখানে ভলিউটিন আছে কতগুলো, এবং এখানে মেসোজোম আছে। আচ্ছা, সো এটা মূলত ভাইরাসের একটা গঠন। এগুলো কি, এগুলো হচ্ছে পিলি, এগুলো হচ্ছে ফ্লাজেলা। আচ্ছা, দেন এটা এটা প্লাজমিড। আমরা প্রত্যেকটা সময় কিছু ডিটেলস জানবো। এটাকে বলা হয় মেসোসোম। আচ্ছা, এটাকে বলা হয় কোষ প্রাচীর। দেন এটাই মূলত হচ্ছে একটা ব্যাকটেরিয়ার গঠন। আচ্ছা, আর এটাকে বলা হয় ভলিউটিন। দেন আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু ডিটেলস জানবো। আচ্ছা, সো আমরা এট ফার্স্ট কোষ প্রাচীর নিয়ে আলোচনা করি। কোষ প্রাচীর হচ্ছে একটা ব্যাকটেরিয়ার আবরণ। আচ্ছা, এটা ব্যাকটেরিয়ার, এই যে ব্যাকটেরিয়া পুরো ব্যাকটেরিয়াকে ঘিরে রাখে, ঠিক আছে। আচ্ছা, কোষ প্রাচীর এটা কি দিয়ে তৈরি হয়, এটা মিউরিন দিয়ে তৈরি হয়। এখন মিউরিন জিনিসটা আসলে কি, মিউরিন হচ্ছে কার্বোহাইড্রেট আর এটা হচ্ছে প্রোটিন, দুইটা মিলে মিউরিন তৈরি হয়। আচ্ছা, সো মিউরিন জিনিসটা আসলে কি, আমরা এটা আলাদা প্রত্যেকটা নিয়ে আলাদা একটা আলোচনা করি। কোষ প্রাচীর,
সো কোষ প্রাচীর হচ্ছে মিউরিন পদার্থ দিয়ে তৈরি। সো মিউরিন হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন দিয়ে তৈরি হয়। কার্বোহাইড্রেট আর প্রোটিন দিয়ে তৈরি হয়, যেটাকে মিউকো পলিপেপটাইডও বলে অনেকে। এটা একটা কার্বোহাইড্রেটের একটা পলিমার জাতীয় পদার্থ। আচ্ছা, সো এটা মিউরিন থাকতে পারে, অথবা আরও কতগুলো জিনিস থাকতে পারে। মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড আর একটা হচ্ছে টিকোইক অ্যাসিড। কোষ প্রাচীরের মধ্যে এইসব জিনিসও থাকতে পারে। মানে এটা কীভাবে মনে রাখবো আমরা? সো মনে রাখবো মেইন পদার্থ হিসেবে মিউরিক থাকে, এটা হচ্ছে মেইন, এবং এক মুঠি অ্যাসিড থাকে, এক মুঠি অ্যাসিড, না হাতের মুঠি জাস্ট একটা অ্যাসিড থাকে। এই মু দিয়ে মনে রাখবো হচ্ছে মুরামিক অ্যাসিড, আর এই টি দিয়ে মনে রাখবো হচ্ছে টিকোইক অ্যাসিড। সো এই দুইটা অ্যাসিড থাকে, এটা মনে রাখবো। আর মিউরিন হচ্ছে এটার প্রধান পদার্থ, এটা হচ্ছে কোষ প্রাচীরে এইসব পদার্থগুলো থাকে। আচ্ছা, দেন হচ্ছে ফ্লাজেলা অ্যান্ড পিলি, ফ্লাজেলা পিলি। সো এই যে একটু আগে আমরা দেখছি যেটা, আচ্ছা এই যে আমরা ব্যাকটেরিয়ার গঠন দেখছি, এর মধ্যে এসে এই যে চুলের মতো যে জিনিসটা, এই চুলের মতো শুক্রোম, এই জিনিসটাকে বলা হয় পিলি। আর এই যে সুতার মতো এই জিনিসটাকে বলা হয় ফ্লাজেলা। আচ্ছা, সো পিলি কি জিনিস? এটা চুলের মতো লম্বা, শক্ত। আর ফ্লাজেলা কি জিনিস? এটা একটা ফ্লাজেলা আকৃতির মতন, আর এটা অনেকটা এটা অনেকটা লম্বা, নলাকার বলা চলে। আচ্ছা, পিলিতে যে হয়, পিলিতে গনোরিয়া ব্যাকটেরিয়া এই পিলি দিয়ে মূলত পোষক কোষকে আক্রমণ করে। সো এই ব্যাকটেরিয়াটা হচ্ছে কি পিলি দ্বারা পোষক কোষকে আক্রমণ করে। আর ফ্লাজেলা কি হয়? ফ্লাজেলা হচ্ছে এই যে ফ্লাজেলা আন্দোলিত হয়, এই যে ফ্লাজেলা, এই যে ফ্লাজেলা চুলগুলো আছে, এই চুলের মধ্যে যে জিনিসগুলো এগুলো আন্দোলিত হয়। আন্দোলিত হয় কি? আন্দোলিত হলে এই ব্যাকটেরিয়াটা চলতে ফিরতে পারে, এইদিকে এদিক চলতে ফিরতে পারে। এটা হচ্ছে ফ্লাজেলা কাজ। দেন আমরা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম সম্পর্কে জানবো। আচ্ছা, সো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ভলিউটিন একটা জিনিস থাকে। সেই ভলিউটিন জিনিস আসলে কি? ভলিউটিন হচ্ছে যে তরুণ অবস্থায় যে ব্যাকটেরিয়ার গঠনের মধ্যে আমরা যেটা দেখছি, এই গোলাকার একটা পদার্থ, এটা হচ্ছে ভলিউটিন। সো এই যে ভলিউটিনটা ছোট অবস্থায় এটা গোলাকার থাকে, পরবর্তী দশায় বা একটু বড় হয় যখন ব্যাকটেরিয়া, তখন এটা কোষ গহ্বরে পরিণত হয়। সো এই যে ভলিউটিনগুলো আছে সেটা হচ্ছে কোষ গহ্বরে পরিণত হয়। আচ্ছা, দেন সাইটোপ্লাজমের মধ্যে কতগুলো ক্রোমাটোফোর থাকে। অ্যান্ড ক্রোমাটোফোর সবার থাকে না, কার থাকে? যার হচ্ছে সালোক সংশ্লেষণ করতে চায় যেসব ব্যাকটেরিয়া। একটু খেয়াল করি, আমরা শুরুতে পড়ছিলাম যে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, অর্থাৎ ব্যাকটেরিয়ার মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, কিছুই নেই। সো প্লাস্টিড নাই, এটা একটা মেন পয়েন্ট। প্লাস্টিড না থাকলে ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করে কীভাবে? সো কতগুলো ব্যাকটেরিয়া এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যাতে চলমান থাকে, এই জন্য ব্যাকটেরিয়া যে বিশেষ একটা পদার্থ থাকে সেই জিনিসটার নাম হচ্ছে ক্রোমাটোফোর। এটা সব ব্যাকটেরিয়া থাকে না, যেসব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে চায় সেসব ব্যাকটেরিয়ার এই ক্রোমাটোফোরগুলো থাকে। আচ্ছা, সাইটোপ্লাজমে মূলত এই পদার্থগুলো থাকে। আরেকটা জিনিস থাকে ব্যাকটেরিয়ার, সেটা হচ্ছে ম্যাসোসোম। ম্যাসোসোম কি জিনিস? এটা হচ্ছে কোষ প্রাচীরের থেকে কতগুলো থলির মতন বের হয়। এগুলোর কাজটা কি? কোষ বিভাজনে সাহায্য করা। আচ্ছা, সো ম্যাসোসোমের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। ঠিক আছে, এগুলো কোষ প্রাচীর থেকে একটা থলির মতো বের হয়, সেগুলোকে ম্যাসোসোম বলা হয়। এই যে এটা ম্যাসোসোম।
এই যে এটাকে বলা হয় মেসোজোম। সো এটা মূলত হচ্ছে ব্যাকটেরিয়ার একটা গঠন। আমরা এখন ব্যাকটেরিয়ার বিভাজন দেখব, দ্বিবিভাজন। তার সাথে আরও অনেকগুলো অযৌন প্রজনন আছে বা যৌন প্রজনন আছে, আমরা সেটা দেখব। আচ্ছা, দেন ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন কীভাবে হয়? সো এটা একদম ইজি দ্বিবিভাজন। সো খুবই সংক্ষেপে বলি, এই যে একটা ব্যাকটেরিয়া আছে, এটা ব্যাকটেরিয়া, এটা প্লাজমা মেমব্রেন। সো অ্যাট ফার্স্ট এই যে নিউক্লিক অ্যাসিডগুলো আছে, এই নিউক্লিক অ্যাসিডগুলো এটা প্লাজমা মেমব্রেনের দিকে ধাবিত হয়, প্লাজমা মেমব্রেনের দিকে আসে। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের দিকে আসলো, দেন প্লাজমা মেমব্রেনের দিকে আসার পর এটা রেপ্লিকেট হয়। রেপ্লিকেট মানে কি? এটা রেপ্লিকেশন হয়, দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ এই যে এইদিকে একটা হয় এবং এখানে একটা তৈরি হয়, দুই ভাগে ভাগ হয়। আচ্ছা, দেন রেপ্লিকেশন হলো। সো অ্যাট ফার্স্ট আমি একটু যদি ধাপগুলো লিখি, অ্যাট ফার্স্ট নিউক্লিক অ্যাসিডগুলো প্লাজমা মেমব্রেনের দিকে ধাবিত হয়, প্লাজমা মেমব্রেনের দিকে ধাবিত হয়। দেন কাজটা হচ্ছে রেপ্লিকেশন করে। দেন কি হয়? এই যে প্লাজমা মেমব্রেন আর উপরে যে কোষ প্রাচীরগুলো থাকে এগুলো একটু লম্বা হয়ে যায়, এগুলো দুই ভাগে ভাগ হওয়ার জন্য লম্বা হয়ে যায়। কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন লম্বা হয়। লম্বা মানে কি? জাস্ট এই যে এরকম একটা লম্বা হয়, টান টান সৃষ্টি করে, যাতে এটা এদিকে সরে যায় আর একটা নিউক্লিক অ্যাসিড এদিকে সরে যায়, এদের মাঝে ডিস্টেন্সটা এটা আরও বেড়ে যায়। আচ্ছা, তখন লম্বা হয়, তখন মাঝখানে একটা ভাঁজ সৃষ্টি হতে থাকে, ঠিক এরকম করে একটা ভাঁজ সৃষ্টি হতে থাকে, ওটা ঠিক মাঝে একটা ভাঁজ সৃষ্টি হয়, মাঝে ভাঁজ সৃষ্টি হয়। আচ্ছা, সো মাঝে ভাঁজ সৃষ্টি হলো, এই মাঝখানে একটা প্রেশার তৈরি করে, এর নাম টার্গার প্রেশার। টার্গার প্রেশার, এই টার্গার প্রেশার ক্রিয়েট করার ফলে এই ব্যাকটেরিয়া হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায়। আচ্ছা, ঠিক এইভাবেই ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া দ্বিবিভাজন সম্পন্ন হয়। খুবই একটা ইজি প্রক্রিয়া। সো খুবই একটা ইজি প্রক্রিয়া হলে এটা কিন্তু বেশি আসে, সৃজনশীলের সিকিউতে খুবই বেশি আসে এটা। আচ্ছা, দ্বিবিভাজন। এখন ব্যাকটেরিয়া আরোভাবে বংশবৃদ্ধি করতে পারে, সেগুলো কী কী একটু মনে রাখার চেষ্টা করি। ব্যাকটেরিয়া কতগুলো অনুকূল পরিবেশে বিভাজন ঘটায়, আবার প্রতিকূল পরিবেশেও বিভাজন ঘটে। আচ্ছা, অনুকূল পরিবেশ হচ্ছে মুকুলদম, মুকুলদগম। এই প্রক্রিয়ার মাধ্যমে বিভাজন ঘটে। এই প্রক্রিয়াটা কি? একবার সিম্পল। এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এটার মাঝখানে নিউক্লিক অ্যাসিড, এই ব্যাকটেরিয়ার একটা মুকুল সৃষ্টি হয়, এটা মুকুল সৃষ্টি হয়, আর এর মাঝে যে নিউক্লিক অ্যাসিড এখানে ট্রান্সফার হয়। সো আস্তে আস্তে এই মুকুলটা বড় হয়, এই বড় হয়, এই মুকুলটা বড় হওয়ার পর একসময় সেই মুকুলটা আলাদাভাবে তৈরি করে। এটা একটা অনুকূল পরিবেশে এই মুকুলদগম বিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে। সো এটা খুবই একটা ইজিলি প্রক্রিয়া। এখন প্রতিকূল পরিবেশে অ্যান্ডোস্পোর এর মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। আচ্ছা, এটা একটা নেমোনিক দিই আমরা, লিওন গুনিসারা বার্সা আন্ডা। সো আমরা সবাই জানি লিওয়েন মেসি, খুবই একটা পরিচিত নাম। সো সে হচ্ছে বার্সেলোনা ছিল, কিন্তু বার্সেলোনা ছাড়ার পর বার্সেলোনা এখন জাস্ট বার্সা ফ্যানদেরই করতেছি। সো এটা নেমনিক হিসেবে জাস্ট বার্সা আন্ডা, মানে বার্সা এখন কিছুই করতে পারতেছে না, এরকম একটা জিনিস মনে রাখুন, জাস্ট এটা নেমনিক হিসেবে। সো মাইন্ডে নিও না যারা আসলে বার্সা ফ্যান। সো এই যে লিওয়েন গুনি, এই নেমনিকটা আমরা মনে রাখতে পারি লিওয়েন মেসি যেটা বলে লিউকোথ্রিস, সে হচ্ছে গ্রানিউল এর মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। এটা হচ্ছে প্রতিকূল পরিবেশে। আর এই যে বার্সা, এটা মনে রাখতে পারি ব্যাসিওলেসিয়া। সো ওয়ার্ডটা আমরা যদি দেখি, ব্যাসিওলেসিয়া,
ব্যাসিলেসিয়া হচ্ছে অ্যান্ডোস্পোর, আমরা দিয়ে মনে রাখতে পারি অ্যান্ডোস্পোর। এর মাধ্যমে প্রতিকূল পরিবেশে বংশবৃদ্ধি করে। সো এই নেমোনিকটা খুবই ইজিলি আমরা মনে রাখতে পারি। নেমোনিক এটা, এই নেমোনিক লিওন গুনিসারা বার্সা আন্ডা। সো লিওন দ্বারা মনে রাখবো হচ্ছে কি লিউকোথ্রিক্স, আর গুনি দ্বারা মনে রাখবো গ্রানিওল, দেন বার্সা দ্বারা মনে রাখবো ব্যাসিলেসিয়া, আন্ডা দ্বারা মনে রাখবো অ্যান্ডোস্পোর। অর্থাৎ ব্যাসিলেসিয়া যে ব্যাকটেরিয়া আছে সেটা হচ্ছে অ্যান্ডোস্পোর, এর সাহায্যে প্রতিকূল পরিবেশে বংশবৃদ্ধি ঘটায়। আর লিউকোথ্রিক্স যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা হচ্ছে গ্রানিউল নামক, গ্রানিউলের মাধ্যমে আর কি প্রতিকূল পরিবেশে বংশবৃদ্ধি ঘটায়। সো এটা হচ্ছে প্রতিকূল পরিবেশে আমরা আর অনুকূল পরিবেশে আমরা কতগুলো ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি শিখলাম। ব্যাকটেরিয়া খুবই কিছু ক্ষেত্রে যৌন প্রজনন ঘটায়, এটা আমরা একটু দেখি। যৌন প্রজনন এটা একবারে সিম্পল। এই যে একটা ব্যাকটেরিয়া আছে, একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়া একটা নালীপথ সৃষ্টি করে, এর নাম হচ্ছে কনজুগেশন নালীপথ। কনজুগেশন নালীপথ, কনজুগেশন মানে কি যুক্ত। আচ্ছা, এই নালীপথে যে কাজটা হয়, আমরা জানি প্রত্যেকটা ব্যাকটেরিয়ার এখানে একটা প্লাজমিড থাকে এবং এখানে একটা নিউক্লিক অ্যাসিড থাকে। আচ্ছা, এই যে প্লাজমিডগুলো আছে এই কনজুগেশন নালীপথে ট্রান্সফার হতে থাকে, এই যে আস্তে আস্তে করে ট্রান্সফার হয়। এই যে কনজুগেশন নালীপথে একটা প্লাজমিড আরেকটা ব্যাকটেরিয়ার প্লাজমিডে ট্রান্সফার হওয়ার ফলে এখানে নিউক্লিক অ্যাসিডগুলোও ট্রান্সফার হয়। সো এইভাবে আসলে ট্রান্সফার হইতে হইতে একসময় যখন পূর্ণাঙ্গ প্লাজমিড তৈরি হয় তখন এই কনজুগেশন নালীপথ বন্ধ হয়ে যায়, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া এইভাবে বংশবৃদ্ধি করতে পারে। আচ্ছা, সো এটা হচ্ছে যৌন প্রজনন। আর যৌন প্রজননের একটা দুইটা টার্ম আছে, ট্রান্সডাকশন আর ট্রান্সফরমেশন। আচ্ছা, এই দুটো খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করে নিই। ট্রান্সফরমেশন, সো ট্রান্সফরমেশন মানে কি, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে যায়, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে বংশবৃদ্ধি ঘটায়, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা, দেন হচ্ছে ট্রান্সডাকশন কি জিনিস। ট্রান্সডাকশন একটু মনে রাখবা, ডাকে, এই ডাক দ্বারা মনে রাখবো হচ্ছে ডাকে, অর্থাৎ কাউকে ডাকে দেন বংশবৃদ্ধি করতে পারে। এটা একটা ব্যাকটেরিয়া একটা ভাইরাসকে ডাকে, দেন ওই ভাইরাসটা আরেকটা ব্যাকটেরিয়ার দেহে নিউক্লিক অ্যাসিড স্থাপন করার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। এই দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। সো এতটুকু পর্যন্ত ব্যাকটেরিয়ার আলোচনা। সো আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আলোচনা করলাম, সো ভাইরাসের এবং ব্যাকটেরিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। তো আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।